আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। মজা নিচ্ছিস নে, আমারও সময় আসবে। তোর এই মাফিয়া বয়ফ্রেন্ডের মতো আমাদের জীবনে কোনো বয়ফ্রেন্ড হবে না, আর তোর সময়ও কখনো আসবেও না। প্রেমার কথায় সামিরা হাসল। আমরা গেলাম, তুই থাক। এখন বাড়িতে তেমন কেউ নেই। সামিরা প্রেমা দুজন রুমে গল্প করছে। প্রায় 1-1.5 ঘন্টা পরে আফরান আসে। দরজা খুলে ফ্রিজ খুলে কি যেন রাখে। আরিয়া মাথা ঘুরে তাকায়, আবার মুখ ভেঙচি করে অন্যদিকে তাকায়। আফরান আরিয়ার সামনে গিয়ে বসে। আরিয়া অন্যদিকে তাকায়। তুই তো বলেছিলি সব কথা শুনবি। আরিয়া কথা বলল না। আমার কথা শুনতে কি তোর কষ্ট হয় বল? আমি বলেছিলাম সব কথা শুনবো, কিন্তু আপনার মন পড়ে আপনাকে বুঝবো সেটা বলিনি। আফরান কপাল কুঁচকায়। আমায় যেতে দিন, ভালো লাগছে না আমার। আমার যখন ইচ্ছে যেতে দিব, তোর কথা শুনতে আসিনি। বলে আরিয়ার কপালে হাত রাখলো। হাত নামিয়ে কপাল কুঁচকে বলে, আরিয়া ভয়ে ছোটার চেষ্টা করে, মিথ্যে বলেছে এটা বুঝতে পারলেই আবার মার খাবে। আফরান কপাল কুঁচকে বলে, মিথ্যে বলছিস কেন? আমার দামে মিথ্যে বলে লাভ কি তোর? বলবো, আগে হাতটা খুলে দিন। আগে উত্তর দে। আগে খুলে দিন। আমার উপরে কথা বলার সাহস কোথায় পেলি? আসমান থেকে। এখন আমাকে ছেড়ে দিন। আফরান এবার বিরক্তি নিয়ে আরিয়ার হাত পা খুলে দিল। আরিয়া খাট থেকে নামতে নেয়। আফরান পেছন থেকে এক হাত দিয়ে আরিয়ার পেট চেপে ধরে বলে, আরিয়া ভয়ে চুপ করে আবার খাটের ওপর এসে বসলো। আমাকে এভাবে শাস্তি দিয়ে কি পান আপনি? অযথা কাউকে শাস্তি কেন দেব? আমার কি সময়ের দাম নেই? দোষ করলে অবশ্যই শাস্তি পাওয়া উচিত, তাই না? আমি কিছু করিনি তো। আচ্ছা, তাহলে আমি করেছি? হ্যাঁ, আপনি তো করেছেন। আফরান কপাল কুঁচকায়। তখন টেবিলে এভাবে রক্ত ঝরালেন কেন? উফ। বলে আফরানের বাম হাতটা নিজের হাতের তালুতে নেয়। দেখুন কি হয়েছে। আমাকে শাস্তি দেওয়ার হলে আমাকে দিন, আমি নিষেধ করেছি? আমার উপর রেগে নিজেকে শাস্তি দেওয়ার মানেটা কি? আমার কষ্ট হয় না? আফরান আরিয়ার দিকে অবাক চোখে তাকায়। ওয়েট। বলে টি টেবিলের ওপর থেকে ফার্স্ট এইড বক্সটা আফরানের হাতে ব্যান্ডেজ করতে করতে বলে, আপনি খুব খারাপ জানেন? জানি। আবার মুখের ওপর বলছেন। এত সাহস হয় কিভাবে? আমার ডায়লগ আমাকে দাও। তাহলে কার সাথে বলবো? আচ্ছা শুনুন, আমি অত বড় হইনি, আপনাকে বোঝার মতো শক্তি আমার নেই। আমাকে সবটা বুঝিয়ে দেবেন। আমি বুঝতে পারি না। তাহলে আমাকে ছেড়ে দেন। আরিয়ার কথাটা আফরানের মাথায় তীব্র আঘাত হানল। সাথে সাথে আরিয়া গলা টিপে ধরে দাঁত দাঁতে চেপে বলল, কেন? আমার কাছে থাকতে তোর অনেক অসুবিধে। অন্য ছেলেদের সাথে তো সারাদিন ঘষাঘষি করিস, তখন থাকতে অসুবিধা হয় না? আরিয়া চোখ থেকে পানি পড়ছে, নিঃশ্বাস আটকে আসছে। কিছু বলতে পারছে না, শুধু হাত দিয়ে আফরানের হাতটা ছাড়ানোর চেষ্টা করছে। যদি থাকতে না চাস জোর করে রাখবো, যদি বাড়াবাড়ি করিস পা কেটে রেখে দেবো, বুঝলি? বারবার এক কথা বলতে বলতে বিরক্ত আমি। তোকে আমার কাছেই থাকতে হবে, সেটা তুই চাইলেও থাকবি, না চাইলেও থাকবি। কখনো দরকার পড়লে মেরে বডিটা রেখে দিব। বারবার কেন বলতে হবে? তুই কি ছোট, বুঝিস না কিছু? একদম মেরে দেবো, বুঝলি? কি ভাবিস নিজেকে? আরিয়ার চোখ মুখ লাল হয়ে গেছে, নিঃশ্বাসটা এবার বোধহয় বন্ধ হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে আফরান আরিয়াকে ছেড়ে দেয়। আরিয়া বোধহয় জীবনের শেষ মুহূর্তে এসে আবার বেঁচে গেছে।
জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে কাশতে লাগলো। সেকেন্ড কয়েক পর চোখে গেল আফরানের হাতের দিকে। হাত থেকে ব্যান্ডেজের ওপর দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। আরিয়া কান্নাজড়িত কণ্ঠে বলতে লাগলো, আপনি এমন কেন? নিজের ভালোটা বুঝতে শিখুন। আফরান রক্তাক্ত লাল চোখে, আচ্ছা, তোকে ছেড়ে দিলে বুঝি আমার ভালো হবে? আপনি একটু বেশি বোঝেন ভাইয়া। বলে আফরানের রক্ত পড়া হাতটা ধরতে চাইল, কিন্তু আফরান ধরতে না দিয়ে খাট থেকে উঠে দাঁড়িয়ে বলে যেটা বাধা ছিল ওটাও খুলে ফেলে দিয়ে রুম ছাড়ল। আরিয়া আগের জায়গায় বসে মুখে হাত দিয়ে কাঁদতে লাগলো। আয়স শাওয়ার নিয়ে কাবার্ড খুলে কপাল কুঁচকায়। এইসব কি? কোন সব? এইগুলো এখানে কেন? তাহলে আমার জন্য এক্সট্রা কাবার্ড আনুন, তাহলে আমার জামা কাপড় এখানে রাখতে হবে না। এগুলো সরাও সামিরা, তুমি খুব ভালো করে জানো আমার এসব পছন্দ না। আমি কি জানি, হয়তো নতুন আমার জন্য এনে দেন, নয়তো এখানেই থাকবে। বাড়াবাড়ি করছো কিন্তু সামিরা। কোনটা বাড়াবাড়ি? প্রত্যেকটা ওয়াইফের জামা তো হাজবেন্ডের সাথেই রাখবে, তাই না? তাছাড়া হাজবেন্ডের সবকিছুতে ওয়াইফের অধিকার আছে, তাই নয় কি? আয়স সামিরার দিকে তাকিয়ে সামনে এগোয়। সামিরা ভয়ে ভয়ে পেছনে পা এগিয়ে নিচ্ছে। সামিরার পিঠ দেয়ালে ঠেকে। আয়স কপাল কুঁচকে এক হাত দেয়ালে রেখে বলে, একটা মারবো, দাঁত সব পড়ে যাবে। এইটুকুনি মেয়ে, হাজব্যান্ডের ওয়াইফ কি বুঝিস? হ্যাঁ, সামিরা ভয়ে কাঁপছে। এখন ভয় পাচ্ছিস কেন? বলেছি না বাধ্য হয়ে বিয়ে করেছি। আর একটা কথা, আমি যখন বলেছিলাম আমরা দুজন দুজনকে ভালোবাসি, তখন তুই দেখলাম মাথা নাড়িয়ে সম্মতি দিচ্ছিলি। তা কবে থেকে আমার সাথে প্রেম করছিস? হ্যাঁ বল। আপনি তো বলেছেন। আমি তো মুখ ফসকে বলে ফেলেছিলাম, কিন্তু তুই কেন বলেছিস? সামিরা আয়ুষের দিকে একটুও তাকাচ্ছে না, অন্য পাশে বারবার চোখ ঘুরিয়ে এদিক সেদিক দেখছে। আমি ভেবেছিলাম আপনি। আয়ুষ সামিরার কথা শেষ করতে না দিয়ে বলল, চোখে চোখ রেখে কথা বলার সাহস নেই আইসে ওয়াইফের অধিকার চাইতে? বলে আয়ুষ সামিরাকে ছেড়ে কাবার্ডের কাছে এসে বলল, এগুলো কি করবি তুই জানিস? এখানে রাখবি না। সামিরা যেন হাঁপ ছেড়ে বাঁচল। নিঃশ্বাসটা আটকে গিয়েছিল, একটুর জন্য বেঁচে গেছে বোধহয়। আয়ুষ হাতে একটা টি শার্ট নিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে আরেক দফা মাথা গরম হয়। আমার ঘড়িটা কোথায়? এখানেই তো রেখেছিলাম। ড্রয়ারে। আয়ুষ এবার সামিরার সামনে গিয়ে বাহু চেপে ধরে বলল, একদম অধিকার নিয়ে কিছুতে হাত দেবে না আমার জিনিসে। আমি কোথায় রাখবো না রাখবো নিজে জানি। তোকে এগুলোতে হাত দিতে কে বলেছে? আহ, লাগছে তো, ছাড়ুন বলছি। এগুলো সব অগোছালো ছিল, তাই তো গুছিয়েছি। আয়ুষ সামিরাকে ছেড়ে দিয়ে বলল, নেক্সট টাইম যেন এমন না হয়। বলেই ঘড়িটা নিয়ে হনহন করে নিচে গেল। আরিয়া চুপ করে বসে আছে খাবার টেবিলে, অল্প অল্প খাচ্ছে, কি যেন ভাবছে। কি হলো তোর? কখন থেকে দেখছি কি ভেবেই চলছিস? আরিয়া ভাবনা থেকে বের হয়ে এসে বলল, কই কিছু না। বলে দ্রুত খাবার শেষ করে সামিরাকে বলল, আজ থেকে কলেজে যাবি না, আর 2 মাস বাকি এক্সামের। বাবা বলে আজ থেকেই যাব। আমি কি নিষেধ করেছি নাকি? যত ইচ্ছে পড়বে, পড়া কমপ্লিট করার আগ পর্যন্ত পড়বে ইচ্ছে হলে। সামিরা খুশি হয়। কিন্তু ভাইয়াকে তো বলেই হয়নি, তাহলে ওনার অনুমতি ছাড়া যেতে ইচ্ছে করছে না। ভাইয়ার অনুমতি নিয়ে তাহলে যাস, আর যাস না, আমি গেলাম। বলে সোফার ওপর থেকে ব্যাগটা নিয়ে বের হয়ে গেল। নাবিল বাগানেই ছিল। আরিয়াকে বাহির হতে দেখে মাত্র বলল, মন খারাপ?
আরিয়া একবার নাবিলকে দেখে নিয়ে বলল। না। নাবিল আরিয়ার পাশাপাশি হাঁটছে। তাহলে এমন করে আছো যে? আমার লেট হচ্ছে, বাই। বলে দ্রুত পায়ে গাড়িতে উঠল। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। অ্যাটিটিউডের ডিব্বা একটা, বাট আই লাইক ইউ বলে বাঁকা হাসলো। কি হয়েছে রে বলতো, এমন করে আছিস সারাটা ক্লাস? ভালো লাগছে না। কি হয়েছে বল না, আমি তোর ফ্রেন্ড তাই না? আরিয়া প্রেমার দিকে তাকালো। বল না, আমরা তো সব বলি তাই না? সত্যি বলতে কিছু হয়নি, আমার শুধু শুধু কেন জানি রাগ হচ্ছে। কিসের জন্য? সেটাই জানি না। তোর ভিলেন বয়ফ্রেন্ডের খবর কি? জানি না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। একটা দেব ধরে ভাইয়া তোকে সীমাহীন ভালোবাসে, সেটাই কয়দিনে বুঝে গেছি, আর তুই বুঝছিস না। আমার লাগবে না ভালোবাসা। ও এখন বুঝলাম, ভাইয়ার উপর রাগ করেছিস? না। তাহলে? জানি না। তা ভাইয়া কি করেছে? বারবার ওই লোকটার নাম কেন নিচ্ছিস? হ্যাঁ, ভালোবাসা এমন হয় না যেখানে আন্ডারস্ট্যান্ডিং নেই। এমন ভালোবাসা চাই না আমার। কেন, কি করেছে ভাইয়া? রাগ ওঠাস না, ওনার নামটা শুনতে চাই না। নাম নিলাম কখন, বলবি নাকি কাটতে নিবি? তুইও বাচ্চা। যেটা ভাবছিস ভালো। ওকে, শুনবো না। বলে উঠে যেতে নিলেই আরিয়া বলল, ঠিক আছে বলবো, বস। প্রেমা হাসিটা লুকিয়ে রাগ নিয়ে বলল, লাগবে না, শুনবো না। ঠিক আছে যা। আরে তুই তো একটা বচ্চাত মেয়ে। এমনি ভালো। ঠিক আছে শুনবো, বল না। আরিয়া ব্যাগটা পাশে রেখে বলল, আজ 2 দিন হয় উনি বাড়িতে আসে না। তুই বল না, আমার দিকে দেখতে ইচ্ছে হয় না। কি এমন করেছিলাম? কি করেছিলি? ওনার রাগ কন্ট্রোলের বাইরে, সেটা তো জানিস। আমি শুধু ওনাকে বোঝাতে চেয়েছিলাম যদি আমার জন্য নিজেকে আঘাত করে তাহলে আমাকে ছেড়ে দিতে, ব্যাস হয়ে গেল। আমাকে মেরে ফেলার ট্রাই করে, আরো বলে যদি কখনো দরকার হয় আমাকে মেরে বডিটা রেখে দেবে, কিছু হলেই আমাকে থাপ্পড় মারবে, আমাকে আঘাত করবে। এতদিন অনেক কিছু তোদেরকে বলিনি। বলে আরিয়া নিজের ঘাড়ের কাটা দাগগুলো দেখিয়ে বলল, দেখ এগুলো ওনার দেয়া। ইয়েস, এমন পুরো শরীরে কাটা দাগ আছে। বিশ্বাস কর না কর, সবগুলো আমাকে মেরে মেরে এমন করেছে। কই, তবুও তো কিছু বলিনি। আমি তো সব সহ্য করি, তাহলে আমি একটু কিছু করলে উনি কেন আমার সাথে এমন ব্যবহার করে দিনের পর দিন? আমি আর পারছি না, লাগবে না কাউকে আমার, ওনাকে তো নয়। আজব তো, আমি আবার কি করলাম? দেখ তো ভাইয়া তোকে শরীরে আঘাত করেছে, কতটুকু করেছে? মরে তো যাসনি তাই না? অথচ ভাইয়া মানুষ মারতে সেকেন্ডেও সময় নেয় না। আর যেখানে তোর নামটা অব্দি কারো মুখে নেওয়া সহ্য করতে পারে না, সেখানে যদি তুই বলিস ছেড়ে দেওয়ার কথা, সেখানে কি করবে বল? যেখানে তোর সাথে রেগে নিজেকে আঘাত পর্যন্ত করতে দুবার ভাবে না, ডাক্তার নিজের শরীরে নিয়ে নেয়, তোকে আঘাত করবে না ভেবে সেখানে তুই চলে যাওয়ার কথা বলছিস। আর দেখ, তোকে ভাইয়া আঘাত করে আমার মনে হয় ভাইয়া রাগের কাছে খুব অল্প। তোর জায়গায় অন্য কেউ হলে এতদিন বেঁচে থাকতো বলে মনেই হয় না। দেখ, তুই ভাইয়াকে নিজের কাজ ব্যবহার দ্বারা কষ্ট দিস, কিন্তু ভাইয়া শরীরে আঘাত করে তোকে কিন্তু কখনোই দেখেছিস অন্য মেয়েদের সাথে কথা বলতে? আমার তো মনে হয় না। ভাইয়া তোকে হারানোর ভয় বেশি করে, তাই তোকে আঘাত করে। এটাই বোঝায় যে জোর করে হলেও তোকে ওনার চাই, মানে ভাইয়া তোকে কতটা ভালোবাসে ভাবতে আমার গা জ্বলে উঠছে। আর সেটাকে তুই ভালোবাসি মনে করিস না? কখনো তুই ভাইয়াকে শরীরে আঘাত দিয়ে দেখেছিস ভাইয়া কি বলে তোকে? আমার তো মনে হয় ভাইয়া তোর সব রকম আঘাত মেনে নেবে, কিন্তু তোকে অন্য কারোর সাথে দেখার ভেতরে যে কষ্টটা, ওইটা সহ্য করবে না। উনি একদম অন্যরকম, আরও সবার মতো না। ওনার ভালোবাসার ধরনটাও অন্যরকম, সবার মতো সহ্য করে মানিয়ে নিতে শেখেনি। যেটা ওনার, সেটার বিন্দু পরিমাণও অন্য কিছুর সাথে শেয়ার করবে না। আরিয়া কপাল কুচকায়। তা তুই কি জ্যোতিষী সব নিজে নিজে বলে দিলি? আরে এই ধরনের মানুষটা এমনই হয়, সেটা আমি মুভি দেখে দেখে বুঝেছি। ভালো, যা তো, ভালো লাগছে না। যেটা বললাম সেটা মিলিয়ে দেখিস। যা তো, জ্বালাস না। বলে ব্যাগ কাঁধে উঠিয়ে স্থান ত্যাগ করলো।
ইস, এমন একটা মিস্টার মাফিয়া বয়ফ্রেন্ড যদি আমার হতো, অবশ্য না হলেই ভালো। আরুর মতো কি আর আমি সহ্য করতে পারবো নাকি? আরিয়া নিজের রুমে বসে নিজে নিজে কথা বলছে। কেন করলেন এমন ভাইয়া? আপনি তো আমায় খুব ভালোবাসেন, তাই না? তাহলে এটা কিভাবে করতে পারলেন? নাকি আমায় ভালোবাসেন না? আমি নিজেই ধরে নিয়েছি ভালোবাসেন। আজ 4টা দিন ধরে বাসায় আসেননি। কেন আসেননি সেটা তো আজ নিজের চোখেই দেখে আসলাম। অথচ আজ এসেও আমাকে একটিবার ডাকলেন না, দেখেও ইগনোর করলেন। কেন ভাইয়া, কেন? আমায় আপনি ধোঁকা দিলেন, নাকি শুধু আমাকে দিয়ে নিজের ইচ্ছে পূরণ করতে চেয়েছেন? আর ওই মেয়েটাকে সত্যিই ভালোবাসেন, তাই না? আপনি তো আমায় বলেছিলেন যাই হয়ে যাক আমাকে আপনি নিজের কাছে রাখবেন, অথচ ওই মেয়েটার সাথে রেস্টুরেন্টে সময় কাটাচ্ছেন। ভালো, আমিও আর আপনার সাথে কথা বলবো না, আর কখনো আপনাকে নিয়ে ভাববো না, কখনো না। দরজায় করাঘাতের আওয়াজ পেয়ে চোখের জল মুছে ভাবল, এখন আবার কে আসলো? চাচার তো এতক্ষণে ঘুমিয়ে পড়ার কথা, নাকি সামিরা এতক্ষণে এসেছে, হবে হয়তো কোনো দরকারে। ভেবেই দরজা খুলে কিছু বলতে যাবে, তার আগেই অপ্রত্যাশিত মানুষটিকে দেখে বিরক্ত নিয়ে দরজা সাথে সাথে আটকাতে চায়, কিন্তু আফরান বাতাসের গতিতে ভেতরে ঢুকে দরজা আটকিয়ে নেয়। আরিয়া একটু তেজ নিয়ে বলল, প্রবলেম কি আপনার? সেটাই জিজ্ঞেস করছি, প্রবলেম কি তোমার? আরিয়া বিদ্র হেসে বলল, আমার আবার প্রবলেম? দেখো, মাথা গরম করো না, বলে দিলাম। সোজাসুজি বলো কি হয়েছে। আশ্চর্য, আপনি আমায় প্রশ্ন করার কে? হ্যাঁ, রুম থেকে বের হয়ে যান এক্ষুনি। কথাটা কর্ণপাত হতেই আফরান আরিয়ার গালে সজোরে চড় বসায়। আরিয়ার শরীরের তীব্র ঘৃণা প্রকাশ করে চেঁচিয়ে বলল, পারবেন তো শুধু এটাই করতে, আর কি করবেন? আপনার কাজই তো এটা, তাই না? মেরে ফেলুন আমায়, বেঁচে থাকার ইচ্ছে আমার কোনো কালই ছিল না। আফরানের রাগের সীমা ছাড়ায়। আরিয়ার চুলের মুঠি ধরে এক হাতে ঠোঁট বরাবর দোগালে চেপে ধরে বলতে লাগলো, সমস্যা কি তোর? আমায় শান্তিতে থাকতে দিবি না একটু? ভালোভাবে বলছিলাম কি হয়েছে বলতে, না বলে উল্টো ভাব নিচ্ছিস। একদম মেরে দিব, বলে দিলাম। মেরে ফেলুন না একদম, বললাম তো মেরে দিতে, নিষেধ করিনি তো। আফরান এবার ধাক্কা মেরে আরিয়ার চুলের মুঠি ছেড়ে দিয়ে কষিয়ে দুগালে দুটো করে 4টা থাপ্পড় বসায় একের পর এক। ডাল সামলাতে না পেরে আরিয়া ফ্লোরে পড়ে গিয়ে ঠোঁটের কিছু অংশ কেটে রক্ত প্রকাশ পেয়েছে আরিয়ার। মুখের ওপর তর্ক করছিস আবার? শোন, আমি শান্তিতে না থাকতে পারলে তোকেও শান্তিতে থাকতে দিব না, বুঝলি? বাড়াবাড়ি করলে এমনভাবে মারবো যতটা তোর কল্পনার বাইরে, বুঝেছিস? আরিয়া নিজের অপারগতা প্রকাশ না করে স্ট্রং হয়ে ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে বলল, কেন? কেন বলুন তো? আমি কি আপনার চাকরানি নাকি দাসী? নাকি মেয়ে লোভী পুরুষ আপনি? সুন্দরী মেয়ে দেখলেই নিজেকে আর সামলে রাখতে পারেন না? টেল মি, আমাকে বলুন, আমি পৃথিবী থেকে খুঁজে সবচেয়ে সুন্দরী মেয়েকে আপনার সামনে প্রেজেন্ট করব, তাদেরকে দিয়ে আপনার ইচ্ছা পূরণ হয়ে যাবে নিশ্চয়ই। আফরানের ধৈর্যের বাঁধ ভাঙে, চোখগুলো যেন লাল রং ঢেলে দেওয়া হয়েছে, হাত মুঠো বদ্ধ হয়ে আসে, কপালের রগগুলো দোল খাচ্ছে, ওঠানামা করছে। শার্টের ওপরের বোতাম দুটো খোলা, নিঃশ্বাসটা ঘন ঘন পড়ছে। এই বুঝি সব শেষ করে দেবে, ঝংকার তুলে সব ছিন্ন ভিন্ন করে দেবে। আফরানের অবস্থা দেখে আরিয়া এবার নিজেই ভয়ে কাঁপতে থাকে। আফরানের রক্তিম চোখজোড়া হয়তো গরমের তাপ সহ্য করতে না পেরে দুফোঁটা জল গড়ায়। আফরান কি করবে নিজেও বুঝতে পারছে না। এই মুহূর্তে তার নিশ্চয়ই এই মেয়েকে মেরে দেওয়া উচিত। হ্যাঁ, এই মেয়েকে মেরেই দেওয়া উচিত, কিন্তু তার নির্লজ্জ বেহায়া মনের জন্য সেটাও করতে পারবে না। এটা ভেবেই পাশের দেয়ালটায় সবটা শক্তি দিয়ে সজোরে আঘাত করে বসে মুষ্টিমেয় হাতটি। সঙ্গে সঙ্গে আফরানের হাত ফেটে প্রবাহিত রক্তের ন্যায় গড়িয়ে রক্ত বের হতে থাকে। দেওয়ালের আওয়াজে আরিয়া কেঁপে ওঠে, চোখ বন্ধ করে নেয়, শরীর কাঁপছে।
আরিয়ার ভীষণভাবে। দেয়ালের শব্দে হয়তো বাড়ির অনেকের ঘুম ভেঙে যায়, কিন্তু ঘুম থেকে হঠাৎ আওয়াজে কারো বোধগম্য হলো না কি হয়েছে। আফরান দেয়ালে হাত মেরে সেখানেই হাত রেখে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে আরিয়ার চেহারাটা দেখার বিন্দুমাত্র ইচ্ছা নেই। সাদা টাইলসের দেয়াল বেয়ে আফরানের হাত বরাবর নিচে রক্ত গড়াচ্ছে। আফরান চোখ বন্ধ করে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে যথেষ্ট। আরিয়া একটু সাহস নিয়ে চোখ খুলে তাকিয়ে আফরানের এই অবস্থা দেখে বিচলিত হয়ে কাঁদতে কাঁদতে এগিয়ে আফরানের হাত ছুঁতে যায়, কিন্তু আফরান ডান হাতের 5 আঙুল দাঁড় করিয়ে বলে ওঠে, একদম টাচ করবি না আমায় তুই। আরিয়া আফরানের ধমকে কেঁপে ওঠে। আর কখনো আমার সামনে আসবি না তুই। বলেই আফরান লালচে বর্ণের এই রাগ নিয়ে হনহনিয়ে রুম ছাড়ে। একটিবারের জন্য পেছনে তাকায়নি। আরিয়া জায়গায় বসে কাঁদতে থাকে। পাশে আফরানের হাত থেকে ঝরে যাওয়া রক্তে স্পর্শ করে চোখের জল ফেলে। আমি ভাইয়াকে কষ্ট দিয়েছি খুব, তাই না? ঠিক আছে, আমারও কষ্ট পাওয়া উচিত। আজ খুব কথা শুনিয়েছি না ভাইয়াকে? আমার কারণে ভাইয়া নিজেকে নিজে আঘাত করতে হলো, তাই না? ঠিক আছে। আরিয়া নিজের সাথে নিজে কর্কশ কণ্ঠে কথাগুলো বলে চোখের জল মুছে দাঁড়িয়ে চারদিকে একবার তাকিয়ে 2 কদম হেঁটে ড্রয়ার থেকে নেইল কাটারটা নিয়ে ছোট ছুরিখানা নিয়ে নিজের হাতে নিজে 1টা 2টা 3টা দাগ কাটে, চোখ বন্ধ করে। ফোঁটা ফোঁটা রক্ত পড়তে থাকে ফ্লোরে। আরিয়ার মাথা ঘুরছে, হাত পা ঝিমোচ্ছে, এখনই বোধহয় পড়ে যাবে। কোনো রকম ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দেয় মাথার ওপর। কাটা জায়গাটার দিকে তাকিয়ে একটা শান্তির হাসি দেয়। আমি এটারই যোগ্য। হ্যাঁ, ভাইয়া আমায় ধোকা দেয়নি। উনি তো কখনো আমায় ভালোবাসি বলেনি, তবে ধোকা কিভাবে দেবেন? তবে আমি রাগের মাথায় ওসব খারাপ বাক্য উচ্চারণ কেন করলাম? আমার দোষ, সবটা তো আমার দোষ। চোখ বন্ধ করে দাঁড়িয়ে ভিজছে আরিয়া। বেশ কিছুক্ষণ পর হঠাৎ ওয়াশরুমের দরজা ধাক্কানোর আওয়াজ পেয়ে আরিয়া বলল, যেই হও চলে যাও, আমার লেট হবে। বলে আবার আরিয়া হাসি দেয়। আরিয়া দুলছে, মাথাটা কেমন যেন করছে, কিন্তু বারবার দরজায় আওয়াজ করে বিরক্ত হয়ে দরজাটা খুলে দিল। আরিয়া চোখ বন্ধ হয়ে আসছে বারবার। একটু মাতাল মাতাল লাগছে। আসলে মাতাল নয়, মাথা বারবার ঘুরছে, চোখে ঝাপসা দেখছে, শরীর দুর্বলতায় দুলছে। আরিয়া চোখ খুলে দেখার চেষ্টা করলো, কিন্তু সব ঝাপসা। বললাম তো লেট হবে, যাও এখান থেকে। বলে দরজাটা আবার লাগাতে যায়, কিন্তু তার আগেই আরিয়া খেয়াল করে সে হাওয়ায় ভাসছে। কে আপনি? ছাড়ুন বলছি, আমাকে একদম ছোবেন না। আমি খুব খারাপ জানেন, ছাড়ুন আমায়। একদম চুপ। বেশি পণ্ডিতি করতে কে বলেছে? এখন তো দেখছি তোমারও সাইকোলজিক্যাল প্রবলেম আছে। আরিয়া চোখ কচলিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু স্পষ্ট দেখেনি। তবে কণ্ঠ শুনে বোঝার বাকি নেই এটা মিস্টার মাফিয়া ছাড়া আর কেউ নয়। আপনি আবার কেন এসেছেন? আবার যদি বকে দেই তখন আবারও রাগ করবেন, আবারও ব্যথা পাবেন। জানেন, আপনি ব্যথা পেলে আমার খুব কষ্ট হয়। আফরান কথা না বাড়িয়ে আরিয়াকে খাটের উপর শোয়। ফার্স্ট এইড বক্স এনে একটু সময় নিয়ে আরিয়ার হাতে ব্যান্ডেজ করে দিয়ে বলে, জাস্ট এ মিনিট, ওয়েট। আরিয়া চোখ বন্ধ রেখেই, শুনুন না। পরে শুনবো, আগে আসি একটু, বলে রুম ছেড়ে বেরিয়ে যায়। মিনিট 2-এর মধ্যে খাবার নিয়ে চলে আসে আরিয়ার পাশে বসে বলল, এখন বলো কি বলবে? কিছু বলবো না, কিন্তু আমার মাথায় কি জানি হচ্ছে, ভীষণ ব্যথা। আফরান আরিয়ার মাথার পেছনে হাত রেখে আস্তে করে উঠিয়ে বালিশে হেলান দিয়ে বসিয়ে বলল, হ্যাঁ করো। এগুলো কি খাবার? খাবার খেয়ে ওষুধ খেলে তোমার মাথা ব্যথা ভালো হয়ে যাবে। খাবো তো, কিন্তু আমার এখন শীত করছে ভীষণ। এটা খুলে দিয়ে ভালো জামা পরিয়ে দিন। আফরান থতমত খেলো। চুপ করে আছেন কেন? ভালো জামা নিয়ে আসুন না প্লিজ। আরিয়ার প্রত্যেকটা কথা নেশাতুর হালকা সুনীল কণ্ঠের শোনাচ্ছে। আসলে দুর্বল হাওয়াতে চঞ্চলতাগুলো এই মুহূর্তে আরিয়ার গলায় প্রকাশ পাচ্ছে না। আফরান কাবার থেকে এক সেট জামা এনে আরিয়াকে দিয়ে বলল,
নাও, আমি অপেক্ষা করছি বাইরে, জলদি চেঞ্জ করে নাও। আরিয়া আফরানের হাতের কাপড়গুলো নেওয়ার সময় আফরানের হাতটা হালকাভাবে ধরে বলল। এখানে বসুন। আফরান আরিয়ার কথা মতো বসতেই আরিয়া বলল, আপনার হাতে ব্যান্ডেজ করে দিব, কিন্তু আমি দেখছি না, ভালোভাবে তাকালে মাথায় ব্যথা হয়। আপনি খুব কষ্ট পেয়েছেন তাই না ভাইয়া? আফরান আরিয়ার স্পর্শকৃত হাতটা ভালোভাবে মুঠোতে নিয়ে বলে। হুম। বলে আরিয়ার আরেকটু পাশ ঘেঁষে বসে আরিয়ার ভেজা চুলগুলো মুছে দেয়। জলদি চেঞ্জ করো, ঠিক আছে? ওকে। আফরান বাহিরে গিয়ে দরজাটা একটু চাপিয়ে দেয়। কিছুক্ষণ পর আফরান দরজায় হালকা আওয়াজ করে বলে, হয়েছে কি, আসবো? আসুন। আফরান ভেতরে ঢুকে দরজাটা লাগিয়ে সামনে তাকাতেই চোখ দুটো গোল বৃত্ত হয়ে গেল। দৌড়ে এসে আরিয়াকে বুকে জড়িয়ে নিয়ে বলে, এটা কি করেছো? আমি তো তখন বলেছিলাম পরিয়ে দিতে, আপনি তো দেননি। আমি কি ঠিক মতো দেখতে পাচ্ছি যে পরবো? উল্টো ভাজি তো বুঝতে পারছি না জামার। আফরানের বুকে ধুক ধুক আওয়াজ ঘন হচ্ছে। আরিয়া জামা খুলে নিচের ছোট জামাটা উল্টোভাবে পরে বালিশে মাথা রেখে চোখ বন্ধ করেছিল। আফরান ভেবেছিল হয়তো আরিয়ার চেঞ্জ করা শেষ, তাই হয়তো এসেছে। আরিয়াও তাই বলেছিল। আফরান চোখ বন্ধ করে আরিয়াকে জড়িয়ে ধরে আছে। আরিয়া ও আফরানের বুকটাতে প্রশান্তিময় বানিয়ে নড়ছেও না। মিনিট কয়েক পরে আফরান এবার আরিয়াকে কোলে তুলে নিয়ে গিয়ে লাইটটা অফ করে দিয়ে এসে আরিয়াকে বসাতে চাইলে আরিয়া বলল, এভাবেই থাকি না প্লিজ। আফরান কিভাবে বোঝাবে এই মেয়েকে তার ভেতরে কি হচ্ছে? আফরান আরিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, ঠিক আছে, এভাবেই থাকবে, আগে জামাটা পরে নাও। কেন? আমিও তো সুন্দরী তাই না? তাহলে আপনি ওই মেয়েটাকে জড়িয়ে ধরলেন আর আমাকে ধরলে প্রবলেম কি? ওই মেয়েটাও তো ছোট কাপড় পরেছিল। আফরান এতক্ষণে বুঝল আরিয়ার অভিমান কিংবা রাগের কারণটা। নিশ্চয় দুপুরবেলা কলেজ থেকে ফেরার সময় দেখেছে স্নেহাকে, কিন্তু সে তো প্রস্তুত ছিল না। আচমকায় স্নেহা এসে তাকে জড়িয়ে ধরল। এটাই বোধহয় তার প্রিয়সী দেখেছে। কথাটা ভেবে মুচকি হেসে আফরান বলল, তাহলে আমার অভিমানিনী বুঝি এই কারণে আজ আমাকে বকা দিয়েছিল? তাহলে আপনিও অন্যদের মতো একসাথে এতগুলো মেয়েকে টাইম পাস করেন, জড়িয়ে ধরেন। কিন্তু তুমি তো একজনকে দেখেছিলে, তাহলে এতগুলো হলো কিভাবে? আমি সহ দুজন, আরো আছে, আমি দেখিনি হয়তো। আফরান মৃদু হেসে বলল, আচ্ছা তাই বুঝি, কিন্তু আমি যদি বলি আমার জীবনে তোমাকে ছাড়া কেউ নেই, বিশ্বাস করবে? বিশ্বাস না করে এত ভালোবাসো আমায়? আরিয়া কি যেন ভেবে বলল, করি তো বিশ্বাস, করতাম তো, কিন্তু আজকে থেকে করি না। আফরান আরিয়ার অভিমানী কথায় স্মিত হাসল। শোনো, কাউকে ভালোবাসলে সে যা বলে সব মানতে হয়, এটা জানো? তাহলে শোনো, আমি বলছি, আমার জীবন মানেটাই তুমি আরু। তুমি ছাড়া আমি অচল, তোমাকে ছাড়া আমার অস্তিত্ব নিস্তেজময় হয়ে বিলুপ্ত হয়ে যাবে। আমি তোমাতে সীমাবদ্ধ আরু, আর শুধু তুমিতেই থাকতে চাই। আমি ভালোবাসায় বিশ্বাস করি না, কিন্তু তোমাকে আগলে রাখতে চাই। তোমাকে আমি আগলে রাখতে চাই সবটা দিয়ে। তুমি যা দেখেছো আজ সবটা ভুল ছিল লক্ষ্মী সোনা। আমি ওকে জড়িয়ে নেইনি, ওই পচা মেয়েটাই হঠাৎ এসে আমাকে ধরেছিল। আমার কথাগুলো বুঝেছো তুমি আরু? বাক্কা তো একদম। তাহলে ঠিক আছে। এখন নামো লক্ষ্মী মেয়ের মতো। আবার কি হলো? আমার এভাবেই তো জড়িয়ে ধরতে ভালো লাগছে, জামার উপরে ভালো লাগে না। আফরান থতমত খেয়ে যায়। মুশকিলে পড়লাম তো এটাকে নিয়ে। আফরান কি যেন একটু ভেবে বলল, এভাবে বেশিক্ষণ থাকলে আমি কিন্তু ঠিক থাকতে পারবো না, পরে আমাকে দোষ দিতে পারবে না। ওকে। আফরান কি করবে বুঝতে পারছে না। কোনোভাবেই তো এই মেয়েকে বোঝানো যাচ্ছে না।
হঠাৎ করে ঘাড়ে ঠোঁটের স্পর্শে আফরান কেঁপে ওঠে। করছো কি আরু? আমার খুব চুমু খেতে ইচ্ছে করছে। আরু তুমি ঠিক নেই। আরিয়া আফরানের কথা না শুনে আফরানের গলায় পরপর চুমু দিয়ে যাচ্ছে। আফরান আরিয়ার মুখ চেপে বারবার আটকানোর চেষ্টা করছে, কিন্তু আরিয়া আফরানের হাত সরিয়ে পরপর কিস করছে। আফরান বুঝলো আরিয়ার বেসামাল মনকে একটু কন্ট্রোল করতে হবে, নয়তো আটকানো এভাবে বলে বলে অসম্ভব। তাছাড়া আফরানের কি ভালো লাগছে না আরিয়ার ঠোঁটের ছোঁয়া তার শরীরে মিশে যাচ্ছে? এটা যে না চাইতেই অনেক কিছু পাওয়া, কতক্ষণ আটকাবে সে তার প্রিয়াকে? আফরান আরিয়াকে নিয়ে খাটের উপর ওইভাবেই শুয়ে পড়ল। আরিয়া নিচে, আফরান উপরে। আরিয়া এখনো পরপর কিস করছে বুকে, ঘাড়ে, গলায়। আফরান আরিয়ার ইচ্ছেতেই ইচ্ছে করে যোগ দিয়ে ঠোঁটে ঠোঁট বসায়। কিছুক্ষণ ঠোঁটে কিস করে পুরো শরীরে ঠোঁটের পরশ এঁকে দিচ্ছে আরিয়া। আফরানের শার্টের কলার খিঁচে ধরে আছে। প্রায় অনেকটা সময় পর আফরান আরিয়াকে বলল, লক্ষ্মীটা আমার, অনেক হয়েছে, এবার চলো, পাগলামি বন্ধ করো। আরিয়া ঠোঁট উল্টে বলল, আরো আদর চাই অনেক। ঠিক আছে দেবো, আগে কাপড় পরো, যদি জ্বর আসে তাহলে কিন্তু মার খাবা, আগেই বলে দিলাম। আরিয়া ঠোঁট ফুলিয়ে বলল, ঠিক আছে পারবো, কিন্তু বলুন পরে আদর দেবেন আরো অনেক। আফরান আরিয়াকে কপালে আরেকবার ঠোঁটের ছোঁয়া দিয়ে বলল, ঠিক আছে। আরিয়া উঠে বসলে আফরান ফোনের হালকা আলোতে ঠিকভাবে পরিয়ে নিয়ে লাইট জ্বালিয়ে খাবার খাওয়া শেষে ওষুধটাও খাইয়ে দেয়। আরিয়ার শরীরটাও একটু হালকা হয়েছে মনে হয়। এখন ঘুমাও, ঠিক আছে? আপনার সাথে ঘুমাবো। আফরান প্রথমে না বললেও আরিয়ার কয়েকবার মায়া ভরা আবদারের কাছে সে হার মানে। আরিয়া আফরানের বুকে ঘুমানোর ইচ্ছে করে, তাই শার্টের বোতামগুলো খোলার চেষ্টা করে, না পেরে জোরে এক টান মেরে শার্টটাই ছিঁড়ে ফেলে। আফরান কিছু বলল না, শুধু আরিয়ার কাজগুলো দেখছে আজ। বউ তার এত ইমোশনাল রোমান্টিক জেলাসি তা তার জানা ছিল না কোনোভাবেই। মুচকি হাসে আফরান। আজকে রাতটা না আসলে হয়তো কোনোদিন জানতেই পারত না। তারপর আরিয়া আফরানকে নিজের পাশে দেখে চিৎকার করলো। আফরান ঘুম থেকে লাফিয়ে উঠল। কি হয়েছে? আপনি এখানে কেন? মানে কি? আপনি এখানে কেন? আফরান কপাল কুঁচকায়। আরিয়ার চিৎকারের শব্দ শুনে রুমের দরজায় নক করে জাফর, সামিরা। আপনি এখানে কি করছেন? এত বড় ছেলে একটা মেয়ের রুমে। আস্তাগফিরুল্লাহ, সত্যি বলুন আপনি কি করতে এসেছেন? আফরান আরিয়ার মুখ চেপে ধরে বলল, চুপ, এভাবে চেঁচাচ্ছ কেন? আরিয়া আফরানের হাতের তালুতে কামড় দেওয়ার চেষ্টায় বৃথা হয়ে আফরানের কলার দু হাতে ধরে আফরানকে বিছানায় মিশিয়ে আফরানের পেটের ওপর বসে। কি করছো? এমন করছো কেন? আরিয়ার এহেন কীর্তিতে আফরানের হাত ছুটে যায় আরিয়ার মুখের থেকে। আপনি এখানে কেন? আমি দেখেছি আপনি আমায় বুকে নিয়ে শুয়ে আছেন। সত্যি বলুন, খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছেন কিনা? আমার সব শেষ হয়ে গেল গো। আরিয়া ন্যাকা কান্না জুড়ে দিল। আফরান আরিয়াকে উল্টো ঘুরিয়ে আকস্মিক আরিয়াকে নিচে ফেলে আফরান উপরে, আরিয়া নিচে। একদম চুপ থাকো, নয়তো সত্যি সত্যি রাতে যা করিনি এখন করব। ছি, আপনি অনেক খারাপ ভাইয়া, ছাড়ুন বলছি। আফরান কিছু না বলে আরিয়ার উপর থেকে উঠে নিচে নেমে দাঁড়ালো। আরিয়া শোয়া থেকে লাফিয়ে উঠে আফরানের কোলে উঠে গেল। আকস্মিক এমন হওয়ায় আফরান দু কদম পিছিয়ে যায়। আরে করছো কি? পাগলামো বন্ধ করো, বাইরে মানুষ দাঁড়িয়ে আছে, দরজা খুলবো। আরিয়া আফরানের ঠিক গলার নিচে জোরে একটা কামড় বসিয়ে বলল, এখন দরজা খুলে দেবেন, পরে সবাই ভাববে আমরা একসাথে কি করছি, আরো কত কিছু ভাববে, আমাকে অসৎ ভাববে। এটাই প্ল্যান করছেন আপনি, তাই না? তোমার মাথায় যে প্রবলেম আছে আবার প্রমাণ করার চেষ্টা করছো? নামও বলছি। আগে আমার একটা শর্ত আছে। এখানে আবার কিসের শর্ত জুড়ে দিয়েছো? ভয় পাও না আমায়? একদম মেরে দিব। নামও বলছি। এত বড় মেয়ে, কোলে উঠতে লজ্জা লাগে না? একদম লাগে না। শুনুন, আপনি গিয়ে ওয়াশরুমে ঘুমিয়ে পড়ুন।
আমি না বললে আসবেন না। হোয়াট? যা বললাম তাই। বাজে বলা বন্ধ করো। তাহলে কি করবেন? হ্যাঁ, এভাবে বের হবেন নাকি? খালি শরীর লজ্জা করবে না? একদম না। তুমি যেমন আমার খালি শরীরে কোলে উঠে বসে আছো, তেমন আমিও পারবো। নো লজ্জা। আফরানের কথায় আরিয়া নিচে নামতে চাইল, কিন্তু আফরান এবার নামতে না দিয়ে উল্টো হাতে কোলে তুলে নিল। আরিয়া কি করছেন? নামান বলছি। নিজেই তো উঠেছো, এখন আমার ইচ্ছে নামবে? আফরান সোজা গিয়ে দরজা খুলে দিল। আরিয়া আফরানকে এ অবস্থায় দেখে সামিরার চোখ দুটো গোল গোল রসগোল্লা হয়ে গেল মনে হয়। জাফর থতমত খেয়ে যায়, যা দেখছে এটা কি আদৌ সত্যি? আরিয়া ন্যাকা কান্না করে বলল, চাচা আমাকে নামাতে বলো। আমাকে এক্ষুনি ফেলে দেবেন। জাফর কি বলবে বুঝতে পারছে না। সাথে সাথে সামিরা সরে দাঁড়ালো। আফরান আরিয়াকে নিয়ে 4 কদম সামনে যেতে জাফর বলে উঠলেন, এসব হচ্ছেটা কি আফরান? এসবের মানে কি? তুমি এখনো অবুঝ? কেন, কিছু হয়েছে? মজা করছো আমার সাথে? বুঝতে পারছো না কি বলছি? আই এম সিরিয়াস, আই ডোন্ট নো। তুমি ওর রুমে কেন এসেছিলে? নিজের মেয়ের হাতের দিকে তাকাও। আফরানের কথায় আরিয়া ভয় পায়। জাফর সামিরার দৃষ্টি আরিয়ার হাতের দিকে। ও মাই গড, কি হয়েছে আরু? কিভাবে কেটেছে? আরিয়া হাত লুকানোর বৃথা চেষ্টা চালায়। মামুনি, তোমার হাতে কি হয়েছে? আসলে চাচা হয়েছে কি? কিছুই হয়নি। ন্যাকামো করে কোনো ছেলের জন্য হাত কেটেছে, তাকে না পেলে মরে যাবে নাকি? আমি সেটাই জিজ্ঞেস করতে গিয়েছিলাম। আপনি মিথ্যা বলছেন কেন? হ্যাঁ, আমি তো আপনার জন্য রাতে। বলে আবার থেমে যায়। আফরান এবার আরিয়াকে কোল থেকে ঠাস করে ফেলে দেয়। আমার কোমরটা গেল গো। সবটাই যখন মনে আছে, এতক্ষণ ঢং করছিলে কেন? আরিয়া থতমত খেয়ে যায়। কি বলবে সে? যদি ঢং না করতো সকালে, তাহলে কি সে আর কখনো মিস্টার মাফিয়া নামক এই লোকটার সামনে আসতে পারতো লজ্জায়? এটা কি করে বলবে? একদম বাজে মিস্টার ভিলেন আপনি, আমাকে ফাঁসিয়ে দেন শুধু। আফরান কপাল কুঁচকায়। আমি কিছুই বুঝতে পারছি না কি হয়েছে। আফরান কিছু না বলে জায়গা ছাড়লো। আরিয়াকে এবার জাফর পরিষ্কার করে বলতে বলল, আসলে হয়েছে কি চাচা, আসলে মানে। আরিয়াকে এমন তুতলাতে দেখে সামিরা কথা ঘুরিয়ে বলল, আসলে বাবা, আরিয়া নিশ্চয়ই কোনো অন্যায় করেছিল, তাই আফরান ভাই ওকে মেরেছে হয়তো। জাফর কপাল কুঁচকিয়ে বলল, আমি আফরানকে চিনি। ও কোনো কারণ ছাড়াই আমার মামুনিকে আঘাত করে। নিশ্চয়ই হাতে ওই বজ্জাত ছেলেই কিছু করেছে, তাই না মা? তুমি চিন্তা করো না, এর একটা ব্যবস্থা আমি করবই। আরিয়া কিছু বলতে চায়, কিন্তু সুযোগ আর সাহস কোনোটাই নেই এই মুহূর্তে। জাফর চলে যাওয়ার পর সামিরা আরিয়ার কাছে এসে মুচকি হেসে বলল, সত্যি বলতো, কি করছিলিস রুমে দুজন? আরিয়া হতাশা নিয়ে বলল, কপালটা যতই সোজা চলে, ভাগ্যটা ততই বাঁকা হয়। তার রাতে কি একসাথেই ছিলি? চোখ টিপে মুচকি হেসে বলল আরিয়া। হঠাৎ রাতের কথা মনে করে লজ্জায় নিজের মুখের ওপর নিজে দুহাত দিয়ে ঢেকে ফেলল। বাবা, কি লজ্জা রে! তোদের সময় তোরাই এনজয় কর, আমাদের তো এমন রোমান্টিক বয়ফ্রেন্ড বা হাজবেন্ড নেই। যা তো গেলাম আমি, বলে রুমের দিকে পা বাড়ায়। হঠাৎ চোখ যায় দেয়ালে। রাতের লাল টকটকে রক্তটা কেমন ব্ল্যাক হয়ে আছে। আরিয়ার বুকটা ছ্যাদ করে ওঠে। আরিয়া আবার রুম থেকে বের হতে চায়, কিন্তু কারণবশত আটকে যায়। হয়তো উনি এখন শাওয়ার নিচ্ছেন। আরিয়া নিরাশ হয়ে নিজে ফ্রেশ হয়ে নিচে নামে। মুখে হতাশা নিয়ে টেবিলে বসে। আয়ুষ সেখানেই ছিল। আরিয়ার হাতে ব্যান্ডেজ করা দেখে বলল, তোর হাতে কি হয়েছে? আরিয়া আয়ুষের দিকে তাকায়। কি জবাব দেবে সে এখন জানা নেই। হয়তো কোথাও লেগে কেটে গেছে। আয়ুষ সামিরার দিকে তাকিয়ে কপাল কুঁচকায়। বৌমা, লুকাচ্ছ কেন সত্য? আফরান আরিয়াকে আবার মেরেছে। আয়ুষের হাত দুটো মুঠো হয়ে আসে কথাটা শোনা মাত্র। চেয়ার থেকে দাঁড়িয়ে যায়। আসলে ভাইয়া তেমন কিছু হয়নি, আরফান ভাইয়া কিছু করে।
কথা শেষ হওয়ার আগে আফরান ওপর থেকে নামতে নামতে শার্টের হাতা ফোল্ড করতে করতে বলল, কারো কাছে হিসাব দেওয়ার অনুমতি দিয়েছিলাম বুঝি? আফরানের কথায় আরিয়া ভীত হয়। তুই কি রে, তোর কি লজ্জা বলতে কিছু নেই? এইটুকু মেয়েটার উপর এত টর্চার করতে তোর বুক কাঁপে না? নিজের বউকে কেয়ার করতে শিখ, তারপর অন্যের বউ নিয়ে কথা বলিস, অন্যথা বেমানান। আয়ুষ রাগে ফুঁসছে। আমি গাড়িতে আছি, 2 মিনিটে আসবি। আফরানের কথার মানেটা কারো বোধগম্য হলো না। আফরান আরিয়ার দিকে তাকিয়ে কপাল কুঁচকায়। আরিয়া বলে, 1 মিনিট দাঁড়ান। বলে আরিয়া উপরের দিকে দৌড়। কেউ কিছুই বুঝলো না কাকে কি বলছে। আফরান বিরক্তি নিয়ে দাঁড়ালো। এই মেয়েটা তাকে পাগল বানিয়ে ছাড়বে, তার কথার উপর কথা না বললে হয় না। উফ। আরিয়া মিনিটের মাথায় সিঁড়ি বেয়ে দৌড়ে আসতে চায়, কিন্তু দ্রুততার কারণে পায়ে হোঁচট খেয়ে সিঁড়ির শেষের 3টা সিঁড়ি বেয়ে গড়িয়ে পড়ে ফ্লোরে। জাফর সামিরা মুহূর্তেই শক খেলো, চেয়ার ছেড়ে দ্রুত আসলো। আফরান আরিয়াকে ধমকাচ্ছে, একটু আগে 2টো চর বসিয়েছে গালে। আফরানের আচরণ কারো বোধগম্য হচ্ছে না। মেয়েটা পায়ে ব্যথা পেয়েছে আর তুই ওকে মারছিস? এখান থেকে চলে যা বলছি বেয়াদব ছেলে, তোর মতো সন্তান আমার লাগবে না। বলে আরিয়ার পাশে বসে মাথায় হাত বুলাতে লাগলো। আফরানের চোখ দুটো রাগে লাল হয়ে আছে। এখনো মারের কি দেখেছিস? হ্যাঁ, এভাবে তোকে আসতে কে বলেছে? আমি বলেছিলাম উপরে যেতে? সব কিছুতে পণ্ডিতি না করলে হয় না, থাপড়িয়ে সোজা বানিয়ে দিব। আর বাবা, তোমরা এটাকে আদর করে করে মাথায় তুলেছ। এখন যদি বড় কিছু একটা হয়ে যেত, হ্যাঁ কি করতে বলো? এর দায় কে নিত? এই মেয়ে নিজেকে কি সুপারম্যান ভাবে? আমি বুঝিনি তো। আর আবার মুখের ওপর কথা বলছো? উপরে গিয়েছিল? হ্যাঁ, এটার এতই তাড়া ছিল? আফরান তোমাকে এখানে বসে জ্ঞান দিতে বলিনি, ও তোমাকে দেখে ভয় পাচ্ছে, দেখছো না? চলে যাও এখান থেকে। তুই এখান থেকে চলে যা। আরিয়া তোকে ভয় পাচ্ছে কেন বুঝতে পারছিস না? তার উপর ব্যথা পেয়েছে আর তুই বকেই চলেছিস। আফরান 2 হাত মুঠো করে দাঁড়িয়ে আয়ুষের কলার ধরে বলে, একদম এক্সট্রা কথা বলবি না। নিজের জিনিস বলতে কি বুঝিস? শুধুই উপভোগ করা। নিজের কাজে যাওয়া তোর জন্য ভালো হবে। বলে কলার ছেড়ে আরিয়ার পায়ের কাছে বসে একজন সার্ভেন্টকে দিয়ে বলল বরফ নিয়ে আসতে। কয়েক সেকেন্ডের মাথায় সার্ভেন্ট বরফ নিয়ে এসে আফরানকে দেয়। আফরান আলতো হাতে আরিয়ার ছিলে যাওয়া ও লাল হয়ে যাওয়া জায়গাতে মালিশ করতে লাগে। আরিয়ার কাছে বিষয়টা আনইজি ফিল হচ্ছে। আফরানের পায়ে হাত দেওয়াটা বোধহয় তার পছন্দ হয়নি। বলল, ভাইয়া এটা লাগবে না আপনি। আফরান আরিয়ার গালে আরেকটা থাপ্পড় বসিয়ে বলল, অনেক বড় হয়ে গেছিস তাই না? এখানে যা হচ্ছে সার্ভেন্টরা সহ জাফর সবাই অবাক দৃষ্টিতে দেখছে। আফরান চৌধুরীও কাউকে এমন যত্ন করতে পারে? ও সরি, এটাকে যত্ন বলে নাকি অন্য কিছু, সেটা সত্যি বিস্ময়ের বিষয়। আচ্ছা, একদিকে যত্ন করছে আবার অন্য হাতে থাপ্পড়ও গালে পড়ছে, এটাকে কি বলে? কারণ জানা নেই বোধহয়। যত সব আজগুবি কথা ছাড়ো। আর এটাকে মান্না খাওয়াতে চাইলে বলে দিও যেন ঠিক মতো চলাফেরা করে, নয়তো একদম মেরে দেব। আর বড় খুঁজে পাবে না, বলে দিলাম। বলে আফরান উঠে চলে যেতে নেয়। তখনই আরিয়া বলে, আরে আপনি কোথায় যাচ্ছেন? আফরান কপাল কুঁচকে পেছনে তাকিয়ে বলে, কোথায় যাচ্ছি তোকে বলে যেতে হবে? সেটা লাগবে না, কিন্তু বলে উঠে দাঁড়াতে চেষ্টা করে, কিন্তু বৃথা হয়। আফরান এবার তেতে ওঠে আরিয়ার ডান হাতটা ধরে টানতে টানতে ওপরে নিয়ে যায়। করছেনটা কি? ছাড়ুন না, হাঁটতে পারছি না তো। আফরানের মুখে কথা নেই, সবাই শুধু এদের কাহিনী দেখছে। কি বলছে, কি করছে, কিছুই কারোর বোধগম্য হচ্ছে না। দেখলে কেমন পর্যায়ে চলে গেছে এই বেয়াদবটা? হাঁটতে পারছে না, তাও কিভাবে টেনে হিঁচড়ে নিয়ে গেল। সীমার বাইরে চলে গেছে। আজকেই কিছু একটা ব্যবস্থা আমি করব।
সামিরা মনে মনে ভাবছে, আফরান ভাইকে এখানে কেউ না বুঝলেও আমি ঠিক বুঝতে পারছি উনি এভাবে কেন নিয়ে গেছেন। আরও যে হাঁটতে পারছিল না সেটা দেখে হাঁটার চেষ্টা করানোর জন্য এমন করেছে, নয়তো বেশ কিছুদিন সময় লাগতো ঠিক হতে। আচ্ছা, এতটা ভালোবাসা আফরান ভাইয়ের মতো মানুষের মনেও আছে আরুর জন্য? বলেই স্মিত হাসল। আপামনি, আপনি হাসতেছেন আর ওইদিকে না জানি ছোট আপামনিরে মায়ের শরীরের হাড্ডিগুলা ভাঙ্গে লইতাছে। তুমি বুঝবা না খালা, বলে মুচকি হেসে নিজের রুমের দিকে পা বাড়ায়। আপনার মনে কি মায়া দয়া বলতে কিছুই নেই? না, নেই। হয়েছে? ওভাবে দৌড়াচ্ছিলিস কেন তখন? এমনভাবে নিজের খেয়াল না রাখলে তোকে কি করে ফেলবো কখন নিজেও জানি না, বুঝলি? মাথা গরম করে দিস কেন সব সময়? একটু শান্তিতে থাকতে দিবি না? ঠিক আছে, লাগবে না। বলে আফরানের কাটা হাতটা ধরতে চাইল। আফরান সরিয়ে নিয়ে বলল, কি করবে? সব সময় আমার উপরে যেতে চাও কেন বলো? একটু কথা শুনলে তোমার এত অসুবিধা কেন হয়? আরিয়া কপাল কুঁচকে আবার আফরানের হাতটা ধরতে চাইল। আবারও আফরান ঝাড়া দিয়ে বলল, একদম আদর দেখাবে। আমার রাগ কিন্তু এমনি এমনি সেরে যাবে না। আমি কখন আপনার রাগ ভাঙাতে চাইলাম বলুন তো? বলে এক প্রকার জোর করেই হাতটা কাছে নিয়ে ছোট একটা মলম বের করে কাটা জায়গায় লাগিয়ে দিতে লাগলো। এটা কোথা থেকে নিলে? এটাই তো নিয়ে আসছিলাম উপর থেকে। কে জানতো অমন পড়ে যাব। রাতে আপনার হাতে অনেক ব্যথা লেগেছে জানি আমি। আফরান কপাল কুঁচকায়। তোমাকে এত কিছু ভাবতে আমি বলেছি? যেটা বলি ওইটা তো করো না, আর যেটা বলি না ওইটা নিয়ে বাড়াবাড়ি কেন করো? ইচ্ছে হয় তাই। আমার ইচ্ছের কোনো মূল্য নেই। সেটা কখন বললাম? আমার কাজ আছে, আর তাছাড়া আজ আরেকটু বেশি কাজ আছে, বের হতে হবে। আমাকে নিয়ে যাবেন বললেন যে তখন? তখন বলেছি, এখন লাগবে না। অন্যদিন হলেও চলবে, পা ভালো হোক তারপর। আরে এত বেশি ব্যথা পাইনি তো। সেটা তোমার বলতে হবে না। আর আমার রুম থেকে এই রুমের ডুপ্লিকেট চাবি কেন আনলে? আমি কখন আসলাম? আমি আনিনি সত্যি। আফরান কপাল কুঁচকে বলে, ঠিক আছে, আমি আর একটা বানিয়ে নেব, কিন্তু একদম আমার সাথে চালাকি করার চেষ্টা করবে না। থাকো তুমি, আমি গেলাম। আর হাঁটার চেষ্টা করো, আমি যেন এসে পা ভালো দেখি, নয়তো কি হবে? আরে হুমকি দিচ্ছেন কেন? আমি ট্রাই করব তো। আফরান পকেটে হাত গুজে বাইরে তাকিয়ে আছে। পেছনে তানভীর কিছু কাগজপত্র হাতে নিয়ে দাঁড়িয়ে। ভুল রিপোর্টে নিয়ে আমার কাছে আসার কারণে তোর কি অবস্থা হতে পারে তোর আইডিয়া আছে? কথাটা দাঁতে দাঁত পিষে বলল আফরান। ভাই, এবারের মতো মাফ করে দেন, নেক্সট টাইম এমন হবে না। কিন্তু স্যার, কেউ ইচ্ছে করে ফাইলগুলো পাল্টিয়ে দিয়েছে, সেটা আমি নিশ্চিত। কারণ আমি এই ফাইলগুলো আগে দেখিনি, কিন্তু আসল রিপোর্টগুলোও পড়িনি, তাই সঠিকটা বলতে পারছি না। আফরান পেছনে ফিরে বলল, কি বললি? কেউ ইচ্ছে করে ফাইল চেঞ্জ করেছে? এটাও আমার শুনতে হবে? আফরান চৌধুরীর সাথেও কেউ গেম খেলছে। তানভীর মাথা নত করে বলল, সরি স্যার, কিন্তু এমনটাই হয়েছে, আমি শিওর। সরি? হোয়াট সরি? নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারিস না। এখন আমার কি করা উচিত বলতো? তোকে মেরে দেওয়া উচিত, তাই না? শান্ত গলায় বাঁকা হেসে বলল, স্যার, আপনি আমায় যে কোনো শাস্তি দিতে পারেন, আমি মাথা পেতে নেব, কিন্তু আমি আপনার অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকতে চাই। আজ অবধি কোনো ভুল করিনি, কিন্তু কাল এটা কিভাবে হয়ে গেছে আমার জানা নেই। শাট আপ ইডিয়েট! চোখের সামনে থেকে চলে যা। আফরানের ঝাঁঝালো কণ্ঠে কেঁপে ওঠে চুপচাপ রুম ছাড়ে তানভীর। আফরান কপাল কুঁচকে সবটা হিসাব মিলাচ্ছে। যেটা সন্দেহ করেছিলাম সেটাই হলো। চোখের সামনে দিয়ে সব কিছু করে বেড়াবি, আর আফরান চৌধুরী কিছুই বুঝবে না। আফরান চৌধুরী এত কাঁচা প্লেয়ার নয়, বাট বলতে হবে তোর দম আছে যে আফরান চৌধুরীর সাথে গেম খেলছিস। এবার আমিও দেখি আর কি কি করতে পারিস। বলে ডেভিল হাসে আফরান। আফরান আজ একটু জলদি বাসায় এসে গেছে।
বাসায় ঢুকেই চোখ আটকায় নতুন ডেকোরেশনের ড্রয়িং রুমে সাজানো। বাড়িতে মেহমান ভর্তি, আরিয়ার মা বাবারাও এসেছে, সামিরার বাড়ি থেকে সবাই এসেছে। কিন্তু এতে আফরানের কি আসে যায়, সে সোজা ওপরে চলে যায়। কিন্তু চোখ আটকায় সিঁড়িতে গিয়ে আরিয়া হালকা গোলাপি রঙের পাতলা শাড়ি পরে আছে, পাশে সামিরা আরিয়াকে ধরে নিচে নামছে। আফরানকে দেখে সামিরার হাত পা কাঁপছে, কিন্তু আরিয়া মনে হয় তাকে দেখেও দেখলো না, কারো তোয়াক্কা না করে সোজা নিচে নামছে। আফরান প্রথমে এক দফা হা হয়ে গিয়েছিল আরিয়াকে শাড়ি পরা দেখে। চোখ জোড়ায় কাজল, কানে আছে দুল, ঠোঁটে যেন রক্তে রাঙা ফুল, মুখে মিষ্টি হাসি। উফ, আজ আরুকে পিষিয়ে ফেলতে ইচ্ছে করছে তার, কিন্তু আরিয়ার লাপাত্তা দেওয়ার কপাল কুঁচকায়। কি হচ্ছে সেটা বোঝার চেষ্টা করে, তাই সবটা রুম একবার দেখে নেয়। সোফায় সামিরার মা বাবা বসে আছে, নাবিল আর সামনেই আরিয়ার মা বাবা আর জাফর সবাই কথা বলে যাচ্ছে হেসে হেসে। মনে হচ্ছে যেন আগে থেকে সবাই পরিচিত, কোনো দ্বিধা নেই কথায়। আফরান প্রথমে না বুঝলেও যখন আরিয়াকে জাফর সাহেবের পাশের সোফায় বসতে বলল, তখন সবটা ক্লিয়ার হয়ে যায়। আফরানের চোখ মুখ লাল হয়ে আসছে, হাতের মুঠি শক্ত হয়ে আসে। আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে। সেও দেখতে যায় কত দূর যেতে পারে এই অবাধ্য মেয়েটা। তার কথার গুরুত্ব এই মেয়ের কাছে কোনোদিন ছিল না, তাতে তার কিছু যায় আসে না, না শুনলে বাধ্য করবে। কিন্তু আজ লিমিট ক্রস করে ফেলেছে এই মেয়ে। এই মেয়েকে কিভাবে সোজা করতে হবে তার বোঝা হয়ে গেছে। সোজা কথা বোঝার মেয়ে ও নয়, তাই তার সাথেও বাঁকাভাবেই কথা বলতে হবে, নয়তো একদম মেরে ফেলে দিবে, তার কিছু যায় আসে না। এমনিতেও পিছুটান কারোর জন্য কোনো কালেই ছিল না আফরানের, এবারও যেটুকু আছে সেটারও সমাপ্তি ঘটাবে। এটাকে না মেনে আফরানের শান্তি হবে না। আরিয়া সবার সামনে মাথা নিচু করে বসে আছে। আরিয়াকে দেখে রাবেয়া বেগম অর্থাৎ সামিরার মা বললেন, মাশাআল্লাহ, সত্যি বলতে আরিয়া মাকে আমার আগে থেকেই পছন্দ, কিন্তু এভাবে কখনো দেখা হয়নি। আমার মেয়েকে যে দেখবে তার চোখ আটকাবে না, এটা কখনো হতে পারে? মায়া জড়ানো চেহারা আমার মেয়ে, আবার ততটাই মিশুক, তাই না? সে তো অবশ্যই। রহিমা বেগম বললেন, ভাই সাহেব, আমি বলতে চাইছিলাম কি, আমার ইচ্ছা ছিল দেশে সব কিছু ঠিক হবে, কিন্তু পরিস্থিতিটাই এমন যে এখানে আসতে হলো। আবার বাড়িতে তো কাজ আছে, 2 দিনের জন্য এসেছি। সব যদি একটু জলদি হতো ভালো হতো না? জাফর হেসে বলল, এত তারা কেন? মেয়ে তো একটাই, সবকিছু যদি মন মতো না হয় চলবে? আমিও সেটাই বলি, মেয়ে আমার একটাই, এখানে কিছু কমতি দিলে হবে না। আর আরিরা আম্মু, তুমি জিজ্ঞেস করো না, বাড়ির বাইরেটা সামাল দেওয়ার জন্য 2 জন লোক রেখে এসেছি, চিন্তা আর কিছু নেই। সবার মাঝ থেকে নাবিল উঠে বলল, চাচা, আমি একটা কথা বলতাম, কিছু মনে না করলে। বলো, তোমার জন্যই তো সব আয়োজন। আমি একটু ওর সাথে আলাদা কথা বলতে চাচ্ছি। নাবিলের কথায় উপস্থিত সবাই হু হু করে হেসে উঠল। জাফর সাহেব বলল, বাবা, এ তো দেখছি বিয়ের আগেই বউ পাগল। তা কবে থেকে চোখে পড়লো আমার মেয়েকে? নাবিল লজ্জায় একটু পায়। তখনই আগমন ঘটে আয়ুষের। এসব দেখে মনে হয় আকাশ থেকে পড়ল। জাফর সাহেব আয়ুষকে দেখে বলল, তুমি এসেছো, ভালো হয়েছে, বসো এখানে। বাবা, এইসব কি? এসবই হচ্ছে। আমার মামুনিকে এখানে রেখে প্রতিদিন তো আর বিপদের সম্মুখীন হতে দিতে পারি না। বিনা কারণে প্রতিনিয়ত এই বাড়ির ছেলের কাছেই মার খেতে হয়। ভবিষ্যতে আরো বেড়ে যাবে, যেটা আমি হতে দিতে চাই না। কিন্তু বাবা, আরও সামনে এক্সাম। সেটা বিয়ের পরেও দেওয়া যাবে, চিন্তা নেই। কিন্তু বাবা, নাবিলের সাথেই কেন? আর নাবিল তোর না কেউ একজন আছে তাহলে?
আয়ুষের কথাটা এই মুহূর্তে নাবিলের পছন্দ হয়নি। সবার জিজ্ঞাসা দৃষ্টি নাবিলের দিকে। নাবিল কথা ঘুরিয়ে বলল, আরে সে তো আমি তোকে এমনি মজা করে বলেছিলাম। হোয়াট? বাট সবটা তো। আচ্ছা, আগে যা হয়েছে সেটা নিয়ে ঘাটাঘাটি করে সময় নষ্ট করে লাভ নেই। এখন যেটা হচ্ছে সেটা নিয়ে ভাবো। আয়ুষের চেহারায় স্পষ্ট কষ্টের ছাপ বোঝা যাচ্ছে। হয়তো এখনো আগের মতোই আরুকে কারোর সাথে নিতে পারে না, কিন্তু তার মধ্যেই দৃষ্টি যায় আফরানের দিকে। আফরানকে দেখে বোঝা যাচ্ছে এখনই বোধহয় ঝড় তুলবে বাড়িতে। ব্যাপারটা আয়ুষের বেশ মজার মনে হলো, তাই তো বৈঠকে না বসে সোজা আফরানের কাছে গিয়ে আফরানের থেকে 2 সিঁড়ি নিচে দাঁড়িয়ে আফরানের একদম কাছে গিয়ে বলল, একটা কথা কি জানিস, যেটা মানুষ ছিনিয়ে নেয় শেষে দেখা যায় ভাগ্য নিজেই তার কাছ থেকে সেই জিনিসটাই ছিনিয়ে নেয়। আর যার জন্য আমার আর সামিরার বিয়ে দিলি বাধ্য করিয়ে, এখন সেই তো। এটুকু বলে আয়ুষ মুখ ফুটিয়ে বিদ্রূপ হাসে। তা এখন কি করবি? উফ, দুঃখ হচ্ছে জানিস তোর জন্য। মিস্টার আফরান চৌধুরী ও নাকি সেগা খায়। বলে আয়ুষ আবার দাঁত কেলিয়ে হাসে। তারপর নিজের রুমের দিকে পা বাড়ায়। আয়ুষের প্রত্যেকটা কথা আফরানের কানে তীরের মতো বিদ্ধ মনে হলো। সামিরা নিচের থেকে সবটা খেয়াল করছে আর ভয়ে শরীর ঘামছে। এই বুঝি আফরান ভাইয়া সবাইকে গুলি করে মারবেন। আজ বুঝি আফরান ভাইয়ের হাতে তাকে মরতে হবে। ইস, যদি আর কটা দিন বেঁচে থাকতাম। নাবিল, তুমি মামুনির সাথে কথা বলো, কিছু বলার থাকলে। নাবিল উঠে দাঁড়ায়। আরিয়াকে রহিমা বেগম উঠতে বলে নিজের হাতে দাঁড় করিয়ে দিয়ে বলে, লাবিনের সাথে একটু আলাদা কথা বলো গিয়ে। আরিয়া চুপচাপ দাঁড়ায়। আফরানের বোধহয় ধৈর্য ভাঙে। চুপচাপ সোজা সিঁড়ি বেয়ে নিচে নামে। জাফর আফরানকে আসতে দেখে বলে উঠল, একদম আর এক পা এগোবে না, আজ উল্টাপাল্টা করলে তোমার জন্য ভালো হবে না। আফরান এবার নিজের জায়গায় দাঁড়িয়ে মুঠিবদ্ধ হাত দুটি হালকা করে একবার চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে একটু হাসার চেষ্টা করে বলে, সরি বাবা, আমি এখানে উল্টাপাল্টা করতে আসিনি। আমিও তো এই বাড়ির একজন মেম্বার, তাই না? আমি কি এখানে এসে বোনের বিয়ের ব্যাপারে সামিল হতে পারবো না? আফরানের কথায় আরিয়া একটু চমকায়, কিন্তু বিচলিত হয় না। কেন হবে? মিস্টার মাফিয়া কি তাকে ভালোবাসে নাকি? বাসে না তো। এই তো তাকে ফেলে রেখে সকালে চলে গিয়েছিল ওই মেয়েটার সাথে। সে বারান্দা দিয়ে দেখেছে তো নিচে গাড়ির সামনে মেয়েটা দাঁড়িয়েছিল। পরে নাবিল ভাইয়া যদি সুন্দরভাবে বুঝিয়ে না বলতো, তাহলে তো সে অন্ধই থাকতো সারা জীবন। ভাবতো তাকে আফরান ভাইয়া ভালোবাসে। সে মিথ্যা নিয়ে থাকতে চায় না। তার চেয়ে বরং ভাইয়া যাকে ভালোবাসে তার সাথেই সুখে থাকুক। আমি না হয় মানিয়ে নিব ভাইয়াকে ছাড়া। লাগবে না এমন বয়ফ্রেন্ড। আমাকে তো কখনো নিজের মুখে বলেও নি যে ভালোবাসে। আমি তো নিজেই ভেবে নিয়েছিলাম। আফরান 2 হাত পকেটে গুজে সামনে আসতে আসতে বলল, তা আরিয়া পছন্দ হয়েছে? সবকিছু ঠিকঠাক আছে তো? চেক করে নিয়েছিস? আরিয়ার কাছে আফরানের শান্ত গলায় বলা কথাটা একদম ভয়ঙ্কর রকম শোনালো। আফরান আরিয়ার একদম সামনে এসে বলল, কি হলো, এমন কি ভাবছিস এত? আজ তোকে একদম মারবো না, চিন্তা করিস না। আজ তোর একটা শুভ দিন, তাই না? সামিরার শরীর থরথর করে কাঁপছে। এই বুঝি কিছু একটা করে বসবে আফরান। তুমি এখানে থাকার চেয়ে না থাকাই ভালো, তবে থাকতে চাইলে চুপ করে বসো। বাবা কি বলছো? বোনের বিয়ে আর আমি চুপ থাকবো? এটা কেমন কথা? আমি তো আজ ইচ্ছে। বল, তারপর বিয়েটা কবে করছিস? বিয়ে বিয়ে আফরান সোফায় বসে সামনে থাকা একটা আপেল সাথে ছুরি নিয়ে আপেলটা কাটতে কাটতে বলল, বল, শুনছি আমি। বিয়ে আমি কবে জানি, আসলে জানি না চাচা যান। আফরান হাতের ফলটাকে ছুরি দিয়ে ক্রমাগতভাবে কেটে কুচি কুচি করে যাচ্ছে, অথচ মুখে তুলছে না। বাবা,
তুমি কি করছো? দেখো এখানে মেহমান আছে, সুন্দরভাবে কথা বলো। আফরান যেন কিছুই শুনল না, পিচ পিচ করে কেটে আপেলটা ফেলে দিয়ে ছুরিটা নিয়ে আরিয়ার সামনে গিয়ে ছুরিটার দিকে তাকিয়ে বলল,